ঝিনাইদহ মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমি সুমন কুমার পাল, প্রভাষক পদার্থবিজ্ঞান, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। দীর্ঘদিন আমরা বৈশ্বিক মহামারী করোনার কারণে পড়াশুনো জগৎ থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিলাম। সরকারি উদ্যোগে তারপর আমাদের এই অনলাইন ক্লাস শুরু হয়েছে। আশা করি শিক্ষার্থী তোমরা সকলে উপকৃত হবে এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই মনোযোগ সহকারে অতি আন্তরিকতার সাথে ভিডিওটা লক্ষ্য করবে। তো শুরু করা যাক। আমার অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে ধারণা দেব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, নাম হলো ভেক্টর। তো এই ভেক্টর অধ্যায় থেকে আমরা কিছু প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টার অনেকটাই তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছো। তো সেই সম্পর্কে আমরা আলোচনা শুরু করছি। সর্বপ্রথম যেটা আমি তোমাদেরকে বলতে চাই তা হলো ভেক্টরের শুরুতে আমরা রাশি সম্পর্কে বলবো। অর্থাৎ এই ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি। তো রাশি বেসিক্যালি দুই ধরনের হয়, একটা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি, আর একটা হলো ভেক্টর রাশি বা দিক রাশি। রাশি স্কেলার বা অদিক রাশি। ভেক্টর বা দিক রাশি। স্কেলার রাশি হলো যে সমস্ত রাশিকে প্রকাশ বা বর্ণনার জন্য শুধুমাত্র মান বিবেচনা করলেই হয়, সেই রাশিকে আমরা স্কেলার রাশি বলবো। যেমন স্কেলার রাশির উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। এইগুলো বর্ণনা বা প্রকাশের জন্য শুধুমাত্র মান বিবেচনা করলেই যথেষ্ট, সুতরাং এগুলোকে স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি আছে যে সমস্ত রাশির প্রকাশ বা বর্ণনার জন্য শুধুমাত্র মান এবং দিক উভয়টাকেই বিবেচনা করতে হয়, তাকে বলা হয় ভেক্টর রাশি বা দিক রাশি। যেমন সরণ, ত্বরণ, বল, বেগ, মন্দন ইত্যাদি। তো এগুলো সবই ভেক্টর রাশি। আমাদের এই ভৌত জগতে যেহেতু স্কেলার ভেক্টর রাশির তুলনায় স্কেলার রাশির পরিমাণটা অনেক বেশি, তো সেক্ষেত্রে আমরা যদি একটা টিপস মনে রাখি, অর্থাৎ একটা টিপসের মাধ্যমে আমরা খুব সহজেই মনে রাখবো যে কোনগুলো স্কেলার রাশি এবং কোনগুলো ভেক্টর রাশি। তো আমি যে টিপসটা আজকে তোমাদের বলবো সেটা হচ্ছে ভেক্টর রাশি মনে রাখার টিপস। যেহেতু বেশিরভাগ রাশিগুলো স্কেলার, সেক্ষেত্রে আমরা যদি গুটি কয়েক ভেক্টর রাশি সম্পর্কে ধারণা লাভ করতে পারি তাহলে এগুলো বাদে বাকি সবই হয়ে যাবে স্কেলার রাশি। যেমন টিপসটা হলো সাধারণত ভবে সব তরুণের প্রবল টক দই প্রিয়। সাধারণত ভবে সব তরুণের প্রবল টক দই প্রিয়। এই সেন্টেন্স থেকে যদি আমরা ওয়ার্ডগুলো অ্যানালাইসিস করি তাহলে এখান থেকে আমরা মোটামুটি 80 থেকে 90% ভেক্টর রাশি সম্পর্কে ধারণা পেয়ে যাব।
সাধারণত হলো সান্দ্রতা গুণাঙ্ক। ভতে ভরবেগ, বয়কারে বেগ, দন্তের সাথে সরণ, বতে বল, তরুণের ত্বরণ, প্রবল, প্রাবল্য, যে কোনো ধরনের প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য সবই ভেক্টর রাশি। টক মানে টর্ক বা ঘূর্ণন বল, ঘূর্ণন বল। দুই, চৌম্বক দৈর্ঘ্য, চৌম্বক দৈর্ঘ্য। পৃষ্ঠটান, এই পৃষ্ঠটান হলো তরলের একটা বিশেষ ধর্ম, যে ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকার আকার ধারণ করে, পৃষ্ঠটান বা তলটান। আর ওতে ওজন। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে যদি আমরা ক্যাপচার করতে পারি, যদি আয়ত্ত করতে পারি বা মনে রাখতে পারি, তাহলে আমরা খুব সহজেই ভেক্টর রাশি সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। আমরা পরবর্তী টপিকসে যাচ্ছি। ভেক্টর সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা। ভেক্টর সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা। একক ভেক্টর, ইউনিট ভেক্টর। যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। একক ভেক্টরকে টুপি চিহ্ন বা হ্যাট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এই চিহ্ন দ্বারা, এটি হলো টুপি চিহ্ন বলে। টুপি চিহ্ন বা হ্যাট চিহ্ন। একক ভেক্টর সমান ভেক্টর বাই ভেক্টরের মান। ভেক্টর বাই ভেক্টরের মান। তো একক ভেক্টর সমান ভেক্টর বাই ভেক্টরের মান, অর্থাৎ যে কোনো ভেক্টরকে যদি আমরা তার মান দিয়ে ভাগ করি তাহলে উক্ত ভেক্টরের দিকে আমরা একটি একক ভেক্টর পাব। তবে উল্লেখ্য যে ভেক্টরের মান যদি কখনো 0 হয় তাহলে সেই ক্ষেত্রে একক ভেক্টর পাওয়া সম্ভব নয়, কারণ সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড, সেক্ষেত্রে একক ভেক্টর আমরা পাব না। যেমন অর্থাৎ ভেক্টরের মান ইজ নট ইকুয়াল টু 0। আমরা যদি এ একটা ভেক্টর ধরি, তো এ ভেক্টরের একক ভেক্টর এ টুপি সমান ভেক্টর বাই ভেক্টরের মান।
যেখানে a ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ ভেক্টরের মানটা কখনোই শূন্য হবে না। অর্থাৎ যে সমস্ত ভেক্টরের মান শূন্য নয় সেই সমস্ত ভেক্টরকে যদি আমরা মান দিয়ে ভাগ করি তাহলে উক্ত ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া সম্ভব। নাল বা শূন্য ভেক্টর। নাল বা শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। নাল বা শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর, যে ভেক্টরের অবস্থান আছে কিন্তু মান শূন্য। যে ভেক্টরের অবস্থান আছে কিন্তু মান শূন্য, তাকে নাল বা শূন্য বা অকার্যকর ভেক্টর বলে। তাহলে যে ভেক্টরের অবস্থান থাকবে কিন্তু মান শূন্য হবে সেই ভেক্টরকে আমরা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর বলতে পারি। তো এই নাল ভেক্টরটা কিভাবে পাওয়া যায়? আমরা নাল ভেক্টর দুইভাবে পেতে পারি। নাল ভেক্টর কিভাবে পাওয়া যায়? তাহলে নাল ভেক্টর আমরা দুইভাবে পেতে পারি। ফার্স্ট ওয়ান, একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যদি যোগ করা হয় তাহলে নাল ভেক্টর পাওয়া যায়। অর্থাৎ একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর আমরা যোগ করলে নাল ভেক্টর পাব। অথবা দুইটি সমজাতীয় ভেক্টর যদি পরস্পর থেকে বিয়োগ করা হয় তাহলেও নাল ভেক্টর পাওয়া যাবে। তাহলে নাল ভেক্টর কিভাবে পাওয়া যায়? একটা ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করলে নাল ভেক্টর পাওয়া যাবে, অথবা দুইটি সমজাতীয় ভেক্টর পরস্পর থেকে বিয়োগ করলেও নাল ভেক্টর পাওয়া সম্ভব। নাল ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই কেন? নাল ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই কেন? তো আমরা জানি যে নাল বা শূন্য একটা ভেক্টর রাশি, সংজ্ঞার ভিতরে বলা আছে যে ভেক্টরের অবস্থান আছে বাট মান শূন্য। তো অবস্থান আছে মানে বিষয়টা এরকম, এটা একটা বিন্দু, এই বিন্দুরও তো একটা অবস্থান আছে। এখন এই বিন্দুর ভিতরে যদি আমরা কোনো একটা ভেক্টরকে স্থাপন করি, অর্থাৎ একটা ভেক্টরের এই দিকে হলো পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু, আর এটা হলো পাদবিন্দু। তো এরকম একটা ভেক্টরকে যদি আমরা এই বিন্দুর ভিতরে স্থাপন করি তাহলে আলাদা আলাদাভাবে কোনটি শীর্ষবিন্দু বা কোনটি পাদবিন্দু এটা আইডেন্টিফাই করা কঠিন, যার কারণে নাল ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু ঠিক একই বিন্দুতে অবস্থিত। মানে নাল ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই বিন্দুতে অবস্থিত হওয়ার কারণে এর সুনির্দিষ্ট দিক উল্লেখ করার প্রয়োজন পড়ে না। অবস্থান ভেক্টর। পজিশন ভেক্টর।
প্রসঙ্গ কাঠামোর রেফারেন্স ফ্রেম প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহৃত হয় তাকে অবস্থান ভেক্টর বলে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য আমরা যে ভেক্টর ব্যবহার করে থাকি তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তো আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি একটু লক্ষ্য করি। এটা একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো এইদিকে যদি আমরা এক্স অ্যাক্সিস কল্পনা করি, এইদিকে ওয়াই অ্যাক্সিস আর এইদিকে জেড অ্যাক্সিস। এটা হলো অরিজিন মূলবিন্দু ও মূলবিন্দুর স্থানাঙ্ক 000, মানে যেহেতু 3 ডাইমেনশনাল তার মানে এটা 3টা 0। তো আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা বিন্দু আছে পি বিন্দু, যেহেতু 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়াই জেড। তো আমাদের সংজ্ঞার ভিতরে বলা আছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়। তার মানে মূল বিন্দুটা এখানে আর পি বিন্দুটা এখানে, তার মানে ও বিন্দুর রেসপেক্টে পি বিন্দুটা কোথায় আছে সেটা আমরা যে ভেক্টরের মাধ্যমে নির্ণয় করব। দ্যাট মিন্স এইটে, অর্থাৎ ও বিন্দু থেকে পি বিন্দুটা এত দূরে আছে, এইটাকে আমরা বলছি অবস্থান ভেক্টর। তার মানে মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য আমরা যে ভেক্টর ব্যবহার করব এই ভেক্টরটার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। তো এখান থেকে আমরা লিখতে পারি যে ও পি সমান আর, এইটা হলো একটা অবস্থান ভেক্টর। তো আর এর মানটা যদি আমরা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে লিখি, অর্থাৎ আর ভেক্টর সমান লেখা যায় এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে। আমরা যদি এর মান কনসিডার করি তাহলে √x² প্লাস y² প্লাস z²। নেক্সট, সরণ ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর। সরণ ভেক্টর। সরণ ভেক্টরটা হলো অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলা হয়। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলা হয়। এটা একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। এদিকে এক্স অক্ষ, এইদিকে ওয়াই অক্ষ, এইদিকে জেড অক্ষ। আমরা ধরে নিচ্ছি এখানে একটা বিন্দু এ আর এখানে আরেকটা বিন্দু বি, এটা হলো ও বিন্দু। ও বিন্দুর স্থানাঙ্ক 0 0 0 আর এ বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম x1 y1 z1 আর বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x2 y2 z2। তো ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য
আমরা যে ভেক্টর ব্যবহার করব সেটা হলো অবস্থান ভেক্টর, অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হলো এইটা। এটাকে আমরা আর আই দিয়ে প্রকাশ করি, অর্থাৎ ইনিশিয়াল পজিশন ভেক্টর। আর ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর হলো এইটুকু, এটা হলো আর এফ, ফাইনাল পজিশন ভেক্টর। তো সরণ ভেক্টর অর্থাৎ অবস্থান ভেক্টরের পরিবর্তন, তো এদের পরিবর্তনটা কোনটুকু হচ্ছে, এই যে এইটুকু হলো এদের পরিবর্তন। তার মানে এইটাকে আমরা বলবো ডেল আর। তো চিত্র থেকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো যে ভেক্টরের ত্রিভুজ বিধি অনুযায়ী যে একটা ত্রিভুজের তিনটে বাহুর ভিতরে দুটো বাহু বরাবর একই ডিরেকশনে দুটো ভেক্টর ক্রিয়াশীল আছে। তার মানে আর আই, তো যে দুইটি ভেক্টর একই ডিরেকশনে ক্রিয়াশীল আছে তাদের যোগফল হবে বিপরীত ডিরেকশনে ক্রিয়াশীল ভেক্টরের সমান। তার মানে আর আই প্লাস ডেল আর। তাহলে এই দুটো একই ডিরেকশনে, আর বিপরীত ডিরেকশনে আছে কোনটা, আর এফ, এইটা আর এফ এর সমান, বা ডেল আর সমান আর এফ মাইনাস আর আই। তো এই হলো শেষ অবস্থান ভেক্টর আর আদি অবস্থান ভেক্টর, এই দুটোর যে পরিবর্তন সেই পরিবর্তনকে বলা হচ্ছে সরণ ভেক্টর। আয়তাকার একক ভেক্টর। আয়তাকার একক ভেক্টর রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। এটা হলো একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। এইদিকে এক্স অক্ষ, এইদিকে ওয়াই অক্ষ, এইদিকে জেড অক্ষ। তো এক্স অক্ষ বরাবর সবসময় আই ক্রিয়াশীল থাকবে, ওয়াই অক্ষ বরাবর জে ক্রিয়াশীল থাকবে, আর জেড অক্ষ বরাবর কে ক্রিয়াশীল থাকবে। তাহলে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স, ওয়াই এবং জেড অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর আই, জে, কে ক্রিয়াশীল তাদেরকে একত্রে আয়তাকার একক ভেক্টর বলে। তার মানে আই, জে ও কে এই তিনটাকে বলা হচ্ছে আয়তাকার একক ভেক্টর। নেক্সট, স্বাধীন ভেক্টর ও সীমাবদ্ধ ভেক্টর। ফ্রি ভেক্টর অ্যান্ড লোকালাইজড ভেক্টর। ফ্রি ভেক্টর and localized vector।
তাহলে স্বাধীন ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টর হলো, স্বাধীন ভেক্টর হলো যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছামতো নির্ধারণ করা যায়, যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছামতো নির্ধারণ করা যায় তাদেরকে স্বাধীন ভেক্টর বলে, অর্থাৎ পূর্বের থেকে নির্ধারিত থাকবে না, সেগুলোকে আমরা স্বাধীন ভেক্টর বলবো। আর সীমাবদ্ধ ভেক্টর আছে যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছামতো নির্ধারণ করা যায় না, অর্থাৎ পূর্বের থেকে নির্ধারিত থাকে, সেগুলোকে আমরা সীমাবদ্ধ ভেক্টর বলবো। যেমন এটা হলো একটা রেখা, এই রেখার পাশে যদি আমরা এই পাশে তীর চিহ্ন দিই তাহলে এইটা হয়ে যাবে শীর্ষবিন্দু, আর অপোজিট প্রান্ত হয়ে যাবে পাদবিন্দু। তাহলে একটা রেখাকে যদি আমরা ভেক্টরে কনভার্ট করতে চাই বা ভেক্টর বানাতে চাই, তাহলে কোন পাশ শীর্ষবিন্দু হবে আর কোন পাশ পাদবিন্দু হবে সেটা আমার উপর নির্ভরশীল। আমি যে পাশে তীর চিহ্ন দেব সেটা হয়ে যাবে শীর্ষবিন্দু, অপোজিট পাশে হয়ে যাবে পাদবিন্দু। তার মানে এইটা হলো আমার ইচ্ছামতো নির্ধারিত একটা ভেক্টর, পূর্বের থেকে নির্ধারিত নেই, এজন্য এটাকে বলা আছে স্বাধীন ভেক্টর। আর সীমাবদ্ধ ভেক্টর কি? যে অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর। অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। ব্যাখ্যা করো। তো অবস্থান ভেক্টরের সংজ্ঞা থেকে আমরা জানি যে মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয়, অর্থাৎ শুরুর বিন্দুটা হবে মূল বিন্দু, মূল বিন্দুর রেসপেক্টে যে কোনো বিন্দুর অবস্থানটা আমাদের বের করতে হবে বা নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আমি একটা ভেক্টরের পাদবিন্দুটা অবশ্যই মূল বিন্দু থেকে শুরু করতে হবে, আমি ইচ্ছা করলে অন্য কোথাও থেকে শুরু করলে হবে না, যার কারণে এটা একদম নির্ধারিত, এটা আমার ব্যক্তিগত বিষয় নয়, পূর্বের থেকে নির্ধারিত থাকে। এজন্য এই অবস্থান ভেক্টরকে একটা সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। সদৃশ ভেক্টর ও বিসদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর অর্থাৎ লাইক ভেক্টর। তো সদৃশ ভেক্টর কি হবে? সমজাতীয় নাম্বার 2 অসমমানের দিক একই দিকে। তাহলে দেখো যে আমরা ধরে নিচ্ছি এটা একটা ভেক্টর, এটা একটা বেগ ভেক্টর, বেগ ভেক্টর। তো এই বেগ ভেক্টরের মান সাপোজ 5, আর এটা এ ভেক্টর, আর অন্য একটা ভেক্টর বি, এটাও বেগ ভেক্টর, এটার মান 3 একক, এটা বি ভেক্টর। তো আমাদের সংজ্ঞায় কি বলা আছে যে দুইটি সমজাতীয় বেগ অসমমানের 5, 3 এই দুটো ভেক্টরের দিক যদি একই দিকে থাকে তাহলে এ আর বি কে আমরা সদৃশ ভেক্টর বলতে পারবো। বিসদৃশ ভেক্টর আনলাইক ভেক্টর। তো বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে সমজাতীয় অসমমানের আর দিক বিপরীত
তাহলে দুটো ভেক্টর যদি সমজাতীয় হয়, তারা যদি অসম মানের হয় এবং ডিরেকশন যদি বিপরীত হয়ে যায়, দ্যাট মিন্স আমরা যদি বি ভেক্টরটাকে এইভাবে করে দিই, তাহলে এ এবং বি এরা হয়ে যাবে আনলাইক ভেক্টর, মানে বিসদৃশ ভেক্টর। লব্ধি ভেক্টর ও অংশক। লব্ধি ভেক্টর ও অংশক, রেজাল্টেন্ট ভেক্টর অ্যান্ড কম্পোনেন্ট। রেজাল্টেন্ট ভেক্টর অ্যান্ড কম্পোনেন্ট, তাহলে লব্ধি ভেক্টর এবং অংশক। সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে যে নতুন ভেক্টর পাওয়া যায় তাকে ওই দুই বা ততোধিক ভেক্টরের লব্ধি ভেক্টর বলে। তাহলে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে যে নতুন ভেক্টর পাওয়া যায় তাকে ওই দুই বা ততোধিক ভেক্টরের লব্ধি ভেক্টর বলে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে এ হলো একটা ভেক্টর আর বি হলো আরেকটা ভেক্টর, এই দুটো ভেক্টরকে আমরা যোগ করে যদি সি ভেক্টর পাই, তাহলে এই সি ভেক্টরটাকে বলা হচ্ছে এ এবং বি এর লব্ধি। তবে এখানে অবশ্যই মনে রাখতে হবে যে এই এ ভেক্টর এবং বি ভেক্টর এরা কিন্তু অবশ্যই সমজাতীয় হতে হবে। সমজাতীয় মিন্স এ ভেক্টর যদি বেগ ভেক্টর হয়, বিও বেগ ভেক্টর হতে হবে, কারণ সমজাতীয় ভেক্টর না হলে তাদের যোগ বিয়োগ করা যায় না। আর অংশক হলো, তাহলে এইটা হলো লব্ধি। আর যে ভেক্টর সমূহ যোগ করে লব্ধি পাওয়া যায়, যে ভেক্টর সমূহ যোগ করে আমরা লব্ধি পাচ্ছি, এই ভেক্টর দুটোকে বলা হয় অংশক, লব্ধি ভেক্টরের অংশক। তাহলে কি হলো, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে যে নতুন ভেক্টর পাওয়া যায় ওই নতুন ভেক্টরকে এই দুই বা ততোধিক ভেক্টরের লব্ধি বলে। আর যে ভেক্টরগুলো যোগ করে আমরা লব্ধি পাচ্ছি এই ভেক্টরগুলোকে লব্ধি ভেক্টরের অংশক বলে। বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর, রিসিপ্রোকাল ভেক্টর। তাহলে বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর, দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয়, অর্থাৎ আমরা যদি ধরে নিই যে এ একটা ভেক্টর, এ ভেক্টরের মান এক্স অক্ষ বরাবর 4 একক, আর বি হলো অন্য একটা ভেক্টর যার মান এক্স অক্ষ বরাবর 1/4 একক। তাহলে সংজ্ঞায় কি বলা আছে যে
দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত হয়, মানে এটা যদি 4 হয় তাহলে বাকিটা হবে 1/4। তাহলে একটা আরেকটার বিপরীত হলে এই এ আর বিকে বলা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। তার মানে এ ও বি হলো বিপ্রতীপ ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর, কোপ্লানার ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর, কোপ্লানার ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর হলো যে একাধিক ভেক্টরের পাদবিন্দু যদি একই বিন্দুতে অবস্থিত হয়, একাধিক ভেক্টরের পাদবিন্দু যদি একই বিন্দুতে অবস্থিত হয়, তার মানে এটা হলো একটা সামান্তরিক। এই সামান্তরিকের এই বরাবর সাপোজ পি ভেক্টর, এই বরাবর আর ভেক্টর, এই বরাবর কিউ ভেক্টর, ও এ বি সি একটা সামান্তরিক। তাহলে একাধিক ভেক্টরের পাদবিন্দু যদি একই বিন্দুতে অবস্থিত হয়, তো চিত্রে ও বিন্দুতে অবস্থিত পি কিউ আর এই তিনটের পাদবিন্দু একই জায়গায়, এজন্য পি কিউ আর এই তিনটেকে বলা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। তো প্রিয় শিক্ষার্থী, এই সংকটময় মুহূর্তে তোমরা প্রত্যেকে নিরাপদ থাকবে, ভয়ের কোনো কারণ নেই, সবাই সাবধান থাকবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।